খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমোনাইয়ের পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। মানে এক এক সময়ে এক এক রকমের ওই ওয়াসিম আকরামের মতো বল ছুড়ে দিচ্ছে। পীর সাহেব তো ওই যে আগেই বলেছি, পান খাওয়া মানুষ, সহজ সরল হয়, উনি বুঝতে পারছেন না। জামাতের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমোনাইয়ের পীর সাহেবকে এই জোটে আনার জন্য, কিন্তু পীর সাহেব চরমোনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না। তো এটা তো কাউকে মানবেন না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো, আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল। তাতে পীর সাহেব চরমোনাই তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে, আপনারা জামাতের নেতৃত্বে জোট, এই কথা কেউ বলবেন না, আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই। বুঝতে পারছেন, মানে জামাতকে নেতা মানতে নারাজ, কোনো মতো অবস্থায় জামাতকে নেতা মানবে না। এই তারপরে তো তিনি চলে গেলেন জোট ছেড়ে, একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং 268 আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথাও থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই ডামাডোলের ভিতরে ওদিকে বিরোধী শিবির, বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে, অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, এবং বলা চলে এখন এরাই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চরমোনাইকে তো জামাত থেকে ডিটাচ করতে পেরেছি। তাহলে চরমোনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা। সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে, এমন চপেটাঘাত খেলো পীর সাহেব এখন এই চপেটাঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে, না পারছে এদিকে তাকাতে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যেটা কি হলো তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন। আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল 5 আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে, এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না, জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না, মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে। জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে, কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে। এটা কোনোদিন কোন রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা? আমি দেখি নাই। আমি 1991 সালের থেকে রাজনীতি দেখে আসছি বা ভোট কেন্দ্রে এই ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত। আমি দেখি নাই কোন রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে মুনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ, মওদুদিবাদ এগুলো ছাড়া কথা বলে না। সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন, বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল 5 আসনে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল 5 আসন জামাত জয়লাভ করবে। তাহলে চরমোনাইয়ের পীর সাহেব ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন, জামাতকে মুনাফেক বলে চলে গেছেন। সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চরমোনাইয়ের পীর সাহেবের সম্মানের খাতিরে, তার সম্মান করার জন্য, তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে। এটাকেই বলে রাজনীতি। হ্যাঁ, এখানে অবশ্য একটা ব্যাপার আছে। আর এই বিষয়টা কখন বললেন দেখুন, এই যে ক্লিপটি একটু দেখি আসুন আমরা, কি এখানে আছে। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়াতে থাকতে পারে? জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার
ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? চরমোনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারছে, ঘৃণা ছুঁড়ে মারছে, ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফুল ছুঁড়ে দিলেন, তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি। এখানে চরমোনাইর পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপেচের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি। তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব, যেখানে বিএনপি নেতা এনি শহীদুদ্দিন এনি তিনি চরমোনাই পীর সাহেবকে গালমন্দ করছেন, চরমভাবে গালিগালাজ করছেন, ভণ্ড বলছেন। চরমোনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে, অথচ দেখুন যখন এই এনি গালমন্দ করলেন তখন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দেখুন কিভাবে তার প্রতিবাদ করেছে। ভিডিওটি দেখুন একটু। চরমোনাই পীর বলে পীর নয় ভণ্ড, পীর নয় ভণ্ড। চরমোনাই পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরমোনাইয়ের যে সমস্ত মুরিদরা আছে জামাতকে হেন কোনো গালমন্দ নাই, যা করছে না। অথচ আমরা জামাত আমিরকে কি দেখলাম, যখন পীর সাহেব জোট ছাড়ার ঘোষণা দিলেন তারপরেই জামাত আমির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বললেন যে অনেককেই দেখছি আমাদের সাপোর্টার, আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসার কারণে একটি ইসলামিক রাজনৈতিক দলকে আপনারা গালমন্দ করছেন। দয়া করে আপনারা তাদেরকে গালমন্দ করবেন না যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন, কারণ তারা আমাদের ভাই। দেখুন জামাতের আমির তার স্ট্যাটাস। তাহলে এটি এই যে রাজনীতি, এই রাজনীতি কি আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে? জামাত ইসলাম চাচ্ছে এখানে একটা কল্যাণমুখী রাজনীতির প্রবর্তন করতে। গোটা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। এখানে আর ওই চাঁদাবাজির রাজনীতি থাকবে না, এখানে আর ওই বংশানুক্রমিক রাজনীতি থাকবে না, এখানে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, এখানে পেশি শক্তির রাজনীতি থাকবে না। এখানে রাজনীতি মানুষ যেন রাজনীতি করে, কোনো অমানুষের জায়গা যেন রাজনীতিতে না হয়, সেই দিকে নিয়ে যেতে চাচ্ছেন জামাত আমির। এইবার চলুন আমরা চরমোনাইয়ের পীর সাহেবকে জামাত কিভাবে একটা ঘোড়া টেপের ভিতরে ফেলে দিলেন এবং চরমোনাই পীর সাহেব এখন কি করবে, এখান থেকে কিভাবে উদ্ধার হবে, চলুন ওই বিষয়ে একটু আলাপ করি। এখন এই যে জামাত ইসলাম প্রার্থী প্রত্যাহার করে নিলেন ওইখান থেকে, বরিশাল থেকে, তো এতে কি চরমোনাইয়ের পীর সাহেবের কি এখানে কোনো দায়বোধ বেড়ে গেল না? এইখানে জামাত ইসলাম তাকে দুইটি বার্তা দিয়েছে পরিষ্কার ভাবে। প্রথম বার্তাটি হচ্ছে, এই যে আমি তোমার জন্য ছাড় দিলাম, তুমি আমাকে যেভাবে গালমন্দ করেছো, তুমি আমাকে যেভাবে দোষারোপ করছো, তুমি আমাকে যেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, আসলে সেটা তুমি ভুল করছো। তোমার কারণে জোট ভেঙে যাচ্ছে, আমার কারণে নয়। আমি সেটি প্রমাণ করে দেখিয়ে দিলাম, তুমি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো। সুতরাং তুমি যে জোট থেকে বের হয়ে গিয়েছো এর দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার ভিতরে অহংকার আছে, গর্ব আছে, হিংসা আছে। আমার ভিতরে কোনো গর্ব নাই, অহংকার নাই, হিংসা নাই। আমি তোমার কাছে সরল মনে আন্তরিকতার সাথে এগিয়ে গিয়েছিলাম। তুমি নেতৃত্বের লোভে, তুমি কর্তৃত্বের লোভে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি দূরে সরিয়ে দিলেও আমি তোমাকে ভুলে যাই নাই। এই যে আমি তোমার জন্য আমার ভালোবাসার পাত্র রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, এই নাও আমার ভালোবাসার নাজরানা। তাহলে এখানে তিনি ঋণে আবদ্ধ হয়ে গেলেন। চরমোনাই পীর সাহেব এখানে তো ওই যে আটকে গেলেন, কোনো কথা বলতে পারবেন না। এরপরে ওই আসনটায় যদি চরমোনাই পীর সাহেব যদি জয়লাভ করে ওইখান থেকে জামাত প্রার্থী প্রত্যাহার করে নেবার পরে, তাহলে উনি ওনার দায়িত্ব হবে কি, উনি কি আর অন্য জায়গায় যেতে পারবেন? বিএনপির সাথে যেতে পারবেন? সারা দেশেই একটা আসনই পাবে আমরা এখন ধারণা করছি, অন্য কোথাও আসন আর পেত না। এখন জামাত ওখান থেকে প্রার্থী প্রত্যাহার করার কারণে একটা আসন চরমোনাই পাবে, ওই আসনটা। তাহলে আসন পাওয়ার পরে তখন কিন্তু তোমাকে জামাতের কাছে আসতেই হবে। জামাতের কাছে না এসে আর তখন তোমার কোনো উপায় থাকবে না। এই যে ঘেরাটোপের ভিতরে তুমি ভাই পড়ে গেলে, এইটা তোমার রাজনৈতিক অবিচক্ষণতার কারণে, তোমার রাজনৈতিক অদূরদর্শিতার কারণে,
তুমি জামাতের কাছে এরকম একটি মায়ের খেলে। সুতরাং ভবিষ্যতে কোন ধরনের রাজনীতি তোমাকে করতে হবে, জামাত ইসলাম কিন্তু পরিষ্কার একটা বার্তা তোমাকে দিয়ে দিয়েছে। সিদ্ধান্ত চরমনাই পীর সাহেবের। বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তোলপাড় লাগিয়ে জামাত যা করেছে, এক কথায় বললে পুরো জাতি জামাত ইসলামীতে কনভিন্সড, বিএনপির দিন শেষ। এক পলিসি সামিটের মাধ্যমে জামাত বাংলাদেশের কয়েক কোটি ভোটারের ব্রেন ওয়াশ করে ফেলেছে কয়েক ঘন্টায়। যত মানুষের কাছে জামাতের এই প্রেজেন্টেশন যাচ্ছে, দেখেন জামাত পলিসি সামিটে দেশি বিদেশি এক্সপার্টদের এনে ইংরেজিতে প্রেজেন্টেশন দিয়েছে। এখন আমাদের দেশের সাধারণ মানুষ তো সেটা বুঝবে না, ওগুলো বোঝানোর দায়িত্ব আমাদের। আমরা সহজ ভাষায় বুঝিয়ে দিব। আমার এই আলোচনায় জামাতের পলিসি সামিটের একদম আকর্ষণীয় কিছু পয়েন্ট থাকবে। আমি অনুরোধ করব জামাত শিবিরের লোকদের শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। আমি যেভাবে একদম সহজবদ্ধভাবে উপস্থাপনা করব, আর জামাতের পলিসি সামিট শুনলে আপনি কিছুই বুঝবেন না, কারণ সেটা ইংরেজিতে। তো জামাত যে পলিসি নিয়ে এসেছে, আধুনিক পৃথিবীতে বিরল পলিসি। জামাত এক নতুন পৃথিবী গড়বে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিবে, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে, ইউরোপ আমেরিকা হবে। জামাত ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ার বইতে শুরু করবে। আমি দেখাবো আপনাদের, অসাধারণ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক, আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, জামাত এগুলো কি নিয়ে এসেছে। এগুলো দেখে বিএনপি পরিবারের লোকজনও জামাতের প্রতি কনভিন্সড যে জামাতকেই তো ভোট দেওয়া দরকার। আমি বিএনপি করি, বিএনপি পরিবারের তাতে কি, বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া। কিন্তু জামাত যে পলিসিগুলো উপস্থাপনা করেছে, এগুলো একাডেমিক এবং রিয়ালিটির মানদণ্ডে উত্তীর্ণ। একটা পলিসিতে হাত দেওয়ার সুযোগ নেই, ক্রিটিক করার কোনো সুযোগ নেই। আর বিএনপি যা বলছে ওগুলো চাপাবাজি। বিএনপির ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে যে কয়টা শর্ট ফিল্ম বানানো হয়েছে, ওতেই মানুষ ওটাকে অবিশ্বাস করেছে। একাডেমিক আলোচনা দরকার নাই। দর্শক, আমি জামাত কি করেছে, কি ঘটিয়েছে, কি অঘটনটা ঘটিয়েছে বাংলাদেশে। শিশু, বৃদ্ধ, 60 বছরের নিচের, 60 বছরের ঊর্ধ্বের, বাচ্চার মা, 30 বছরের যুবক, 25 বছরের যুবক, 21 বছরের স্টুডেন্ট, 40 বছরের টকবগে যুবক বা মধ্যবয়সী যুবক, সুন্দরী নারী, স্টাইলিশ নারী, নায়িকা, নায়ক, গায়ক, কৃষক, এমন কোন শ্রেণী পেশা নেই যাদেরকে জামাতের এই পলিসি অ্যাট্রাক্ট করে নেই। আপনি সিনেমা করবেন, জামাতের নারী নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো নারী নিরাপদে ঘুরতে পারবে, যেতে পারবে, কোনো বাধা বিপত্তি কিংবা কোনো সিকিউরিটি থ্রেট তার থাকবে না। এখন থেকে আমি বিশ্বাস করি জামাতের এই পলিসি যেগুলো অলরেডি প্রেজেন্ট করা হয়েছে, এগুলো যদি সঠিকভাবে আমরা আপনারা নাগরিক হিসাবে দায়বদ্ধতা থেকে সবার কাছে পৌঁছে দিতে পারি, এখন দরকার ব্যাপক পাবলিসিটি। এগুলো পৌঁছে দিতে পারলে নায়ক নায়িকা থেকে শুরু করে, ক্রিকেটার থেকে শুরু করে, বেকার চাকরিজীবী থেকে শুরু করে, একদম সব শ্রেণী পেশার মানুষ জামাতকে ভোট দিতে রেডি হবে। এর বিপরীতে বিএনপি কিচ্ছু করতে পারবে না, পারেনি। বিএনপির পলিসি ভুয়া। পলিসি দেওয়ার মতো কোনো মেধাবী লোক বিএনপিতে নেই, আছে চাপাবাজ। বিএনপির মেধাবী হচ্ছে ফাহাম আব্দুল সালাম, বিএনপির মেধাবী হচ্ছে শাহেদ আলম, বিরানি শাহেদ। তাদের মান কি তত বুঝেন। অতএব জামাত নিয়ে কোনো কনফিউশন এখন থেকে নাই। জামাত যে সবচেয়ে বেস্ট, জামাত যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবে, এটা প্রমাণিত হয়ে গেছে। মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে। আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে এটা ছিল জামাতের মেগা ইভেন্ট। এখন এটা সহজবদ্ধভাবে জনগণের কাছে পৌঁছানোই হচ্ছে এখন দ্বিতীয় প্রধান কাজ, আসল কাজ হয়ে গেছে। আমি অবাক, আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না এই পলিসি সামিট দেখে। এটা কি? এটা কি জামাত, না ট্রাম্প প্রশাসন, না বাইডেন, না কি, কারা? হাউ ইজ ইট পসিবল ফর জামাত? জামাতে এই ধরনের যোগ্য নারী নেতৃত্ব আছে। এক একজন জামাতের নারী উইং এর এক্সপার্টদের প্রেজেন্টেশন যদি শুনেন, হিজাব পরে, নেকাব পরে যে ধরনের প্রেজেন্টেশন দিয়েছে, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, কই মানে আমার চোখে একটা ধরা পড়েনি যে এরা ছিল কোথায়। আল্লাহর খাস রহমত আল্লাহ নাজিল করেছেন মনে হয়, আমাদের কাছে পরিচিত ছিল না। সময় অনুযায়ী যথাযথ সময়ে জামাত জাতির সামনে
তাদের রিসোর্স গুলো উপস্থাপন করতে পেরেছে। দেখেন দর্শক, এখন আপনাদেরকে দেখাবো, একটু বলছে দিন। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা। তাহলে এদেশের বৃদ্ধরা এবং বাচ্চার মায়েরা কাকে ভোট দিবে? দাঁড়িপাল্লায় ভোট দিবে। এই যে শিশু এবং বয়স্কদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, আমরা কোন জগতে বাস করছি? আমরা কানাডায় বাস করছি, এটা বাংলাদেশ না। জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ হবে কানাডা। কল্যাণ রাষ্ট্রের সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল ধরা হয় স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রিজ আর নর্থ আমেরিকার মধ্যে কানাডা। দিস ইজ কানাডা। জামাত ক্ষমতা আসলে আপনি বাংলাদেশের বসে কানাডার ফিল পাবেন, ভোটটা দেন। প্রথম 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ। এটাকে বলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন পলিসি। এর মানে বাংলাদেশে আপনি যদি বড় কোনো শিল্প কারখানা করতে চান, প্রথম 3 বছর আপনার কোনো কারেন্ট বিল দিতে হবে না। মানে কোটি কোটি টাকা আপনাকে সরকার ভর্তুকি দিবে, সহজ কথা। এর ফলে বাংলাদেশ হয়ে যাবে দক্ষিণ কোরিয়া 1-2 বছরের মধ্যে। কারণ সারা পৃথিবী বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়বে। তারা দেখবে যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে 30 বছর ব্যবসা করে যা পারবো, বাংলাদেশে তো 3 বছর ব্যবসা করলেই সেটা। কারণ ব্যবসা স্টার্ট করতে তো খরচের একটা বড় অংশ নাই। বিদ্যুৎ বিল নাই, কারেন্ট বিল নাই, পানি বিল নাই, গ্যাস বিল নাই। এটি তো একটা বড় খরচ শিল্প কারখানা। এই জন্য দেখবেন যে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, সারা পৃথিবী বাংলাদেশে হুমড়ি খেয়ে পড়বে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, এমনকি হতে পারে উপজেলায় উপজেলায়, দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল, সব জায়গায়, সেই কুড়িগ্রাম থেকে বরিশালের উজিরপুর, সর্বত্র, সেই পটুয়াখালীর কলাপাড়া, সব জায়গায়, টেকনাফ, তেতুলিয়া, সাতক্ষীরা, আপনি দেখবেন যে জাপানিজ গার্মেন্টস, জাপানিজ বড় বড় টেক জায়ান্টের প্রতিষ্ঠান। বাংলাদেশের সমস্ত মহাসড়কগুলো হবে 5 লেন 6 লেন, বিমানবন্দর হবে সব জায়গায়। বিদেশিরা করে দিবে, কারণ তারা ব্যবসা করবে। 20 তলা 30 তলা একটা কারখানা। আপনি আপনার বাড়ির পাশে বসে চাকরি করবেন বিদেশি কোম্পানিতে, আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতন, যেগুলো আপনি দক্ষিণ কোরিয়া গেলে পেতেন, সেটা এখন এখানে বসে পাবেন। বিদেশিরা কোম্পানি করবে। কারণ কি? এই একটা নীতিতেই যথেষ্ট। কি নীতি? ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন। হ্যাঁ, বিদেশির আসুক, সমস্যা নাই তো। আমাদের তো দরকার উন্নত হওয়া, আমার দরকার টাকা। সেই টাকা আমি জার্মানি কোম্পানি থেকে পাই আর কুড়িগ্রামের কোম্পানি থেকে পাই, দরকার নাই তো ভাই। আমার দরকার মাস শেষে বেতন। সমস্যা আছে কোনো? কৃষকদের জন্য সুদবিহীন ঋণ। আর কৃষকরা আমাদের দেশে সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করে, এরকম আমরা দেখেছি। কৃষকরা সবাই জামাতকে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনারা বিএনপি যে কার্ড দেওয়ার কথা বলছো, ওটা ভুয়া, ওর মধ্যে কিছু নাই। ইডেন এবং বদরুন্নেসা কলেজ, এই দুইটা মিলে একটা পৃথিবীর সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। অতএব সুন্দরী নারীরা, ইয়াং নারীরা সবাই তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও। ইটস গ্রেট চান্স। তোমাদের জন্য একটা সবচেয়ে সুন্দর বাংলাদেশ হবে, নিরাপদ বাংলাদেশ হবে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবে, যেখানে এনইডি, টিন এবং স্বাস্থ্য সামাজিক সেবা, ওই যে বিএনপি যেগুলো বলে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ওগুলো সব জামাতের এক কার্ডের মধ্যে থাকবে। কিন্তু বিএনপিটা হচ্ছে ভুয়া আর জামাতেরটা হচ্ছে অরিজিনাল। পার্থক্য যেটা। অতএব আমার কাছে যেটা মনে হয়েছে, জামাতের এই স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মেগা প্রজেক্ট ফ্যামিলি কার্ড এখানেই মারা খেল। ওইসব ফ্যামিলি কার্ডের দিন শেষ। এখন জামাতের সোশ্যাল সিকিউরিটি কার্ডের দিন। এটা জাতিকে জানিয়ে দিন। সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। আপনি চিন্তা করছেন কেমন বাংলাদেশ? বিনামূল্যে খাদ্য সরবরাহ। এই বাংলাদেশে আমরা কল্পনা চেয়েছিলাম, জামাত এটা করবে। এবং প্রথম 100 দিনে প্রসূতি নারী মায়েদের বিনামূল্যে সেবা সহায়তা প্রদান করবে। আপনার বাড়িতে বিশেষজ্ঞ ডাক্তার চলে যাবে। অতএব এখানে কোনো ধান্দাবাজি নেই যে 5 বছর বসে দিব, সমস্যা নাই। না, 100 দিনের মধ্যে ঘটনা ঘটিয়ে দিবে। আমার কাছে আরো ইমপ্রেসিভ লাগে এদেশের তরুণ যুবকরা, শিক্ষিত বেকাররা, ইয়াং জেনারেশন, জেনজি, যে কারণে দাঁড়িপাল্লার প্রতি ঝাঁপিয়ে পড়বে ভোট দিতে। সব বাধা বিপত্তি অতিক্রম করে, সাইক্লোন হলে 10 নম্বর মহাবিপদ সংকেত থাকলো সেটা উপেক্ষা করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবে। কারণ জামাত ক্ষমতায় আসলে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য একটা নতুন মন্ত্রণালয় খুলবে। এর মানে চাকরি মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের কাজই হবে চাকরি দেওয়া। বাংলাদেশে জামাত ক্ষমতায় আসলে একজন বেকার যুবক খুঁজে পাওয়া যাবে না। দেশে হোক বিদেশ হোক, ছাত্রদের বিদেশে নেবে, অনেক কিছুই আছে। এটা বলতে গেলে কয়েক ঘন্টার আলোচনা। কিন্তু এই যে সংক্ষিপ্ত কথা, চাকরি বিষয়ক মন্ত্রণালয় থাকবে বাংলাদেশে। চাকরি বিষয়ক মন্ত্রীকে ডাক্তার শফিকুর রহমান বাবুকে, প্রধানমন্ত্রী নিজেই। অতএব আপনি যদি সত্যিকার অর্থে কানাডা, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া
দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।